শুরু করছি আবিরের স্প্যারো পর্ব সংখ্যা 25। তানভীর এর তানভীর ঘুমাচ্ছিল। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে ফোন হাতে নিল। বন্যা কল দিয়েছে। কল রিসিভ করলো তানভীর। বন্যা কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। তানভীর শীতল কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি বাসায়? তানভীর গুরুগম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। সরি। আর ভাইয়া বলবো না করেছি। ভাইয়া বলবো না। আচ্ছা, মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না। হঠাৎ রিসিভ করলেও ঠিক মতো কথা বলে না। তানভীর মৃদু স্বরে বলল, বনু তোমার সাথে রাগ করার কারণটা তো তোমার অজানা না। ইনফ্যাক্ট আমি শোনার পর নিজেও শোকড খেয়েছিলাম। মানে, তুমি বলে আমার নাম্বার ভিলেন দিয়ে সেভ করে রেখেছো? বন্যা দাঁত দিয়ে জিভ কেটে বলল, সেটা অনেক আগে সেভ করেছিলাম, আর পরে এডিট করা হয়নি। সেটা না হয় আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু বনু কেমন তুমি তো জানো। যেদিন আব্বুর সামনে বকাবকি শুরু করেছে, কোনো মতে থামিয়েছি কি না, কি বলে? সেসব কোনো ব্যাপার না, বাদ দাও। তোমার কি খুব দরকার ছিল? কিছু বলার থাকলে আমার বলতে পারো, আমি বনুকে জানিয়ে দিব। বন্যা আমতা আমতা করে বলল, তেমন কিছু না, কথা হচ্ছে না তাই চিন্তা হচ্ছিল। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল, না মানে, না মনে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করলো, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনার মেয়েকে নিয়ে আসলে ভালো হতো যদি আপনার সময় হয়। আর কি? তানভীর জানালো, বনু যাবে কি না জানি না, তারপরেও আমি জিজ্ঞেস করব। বনু না আসলে কি আমি আসতে পারবো? নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতেই হবে? বন্যা কিছু বলল না দেখে তানভীর আবারও বলল, আমি বিকেলে কল দিব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিয়ে 2-1 মিনিট কথা বলে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হতে গেল। রেডি হয়ে মেঘের রুমের সামনে এসে ডাকলো, বনু বলো, ঘুরতে যাবি? মেঘ ফোঁস করে উঠল, তোমার প্রেমিকার সাথে? তানভীর এক দৌড়ে রুমে ঢুকলো। তাতে দাঁত চেপে বলল, আসতে বল, আম্মু শুনবে কি না আমি জানি না, বলে দিব আম্মুকে। তুমি আমার আড়ালে আমারই বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসে আছো, অথচ আমি কিছুই জানতে পারলাম না। এই তুমি সবার সামনে বলো তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। সব মিথ্যে বানোয়াট গল্প। তোমার ভালোবাসা সব ওই বন্যার জন্য। মেঘ আমি মেঘের মতোই উড়ে যাব তোমার জীবন থেকে। কথাগুলো বলতে বলতে মেঘ কান্না করে দিল। তানভীর মেঘের সামনে গিয়ে বসলো, 2 হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলল, প্লিজ বোনো, এভাবে কান্না করিস না। তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি প্রমাণ দিতে হবে? আর রইল বন্যার ব্যাপারটা, বন্যার প্রতি আমার দুর্বলতার কারণ কখনো উপলব্ধি করতে পারি না। আমি কবে কিভাবে ওর প্রতি অনুভূতি জন্মেছে সত্যিই জানি না। বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছিল, কিন্তু নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে ব্যাপারটাকে ইগনোর করেছিলাম। আমি শিওর হলে অনেক আগেই তোকে জানিয়ে দিতাম। তুই সেদিন জানতে চাইলি, আমি কিছুই বলিনি তোকে। মেঘ মলিন কণ্ঠে বলল, কিন্তু বন্যদত্ত কিছুই বলে না আমাকে। বন্যা কিছু জানলে তো বলবে। মেঘ আর চোখে তাকালো। তানভীর বলল, আমি এখন পর্যন্ত ওকে বলিনি। নিজেই এখনও কনফিউজ কেন? কোথায় বন্যা আর তোমার আমি এর মতো? কোথায় বন্যা আর কোথায় আমি? ওর মতো মেয়ে কি আমায় পছন্দ করবে? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। আজ কোথায় যাবে শুনি? তানভীর বলল, বন্যা বলেছিল তোকে নিয়ে বিকালে বের হতে। আমি যাব না আজ। তোমরা দুজনে ঘুরে আসো, আমাকে পরে আপডেট দিও। তানভীর মৃদু হেসে বলল, তুই রাগ করিস না তো? মেঘ হেসে বলল, একটা সত্যি কথা বলবো? বল। আমার কলেজের বান্ধবীরা একসময় খুব করে বলতো বন্যার সাথে তোমাকে বেশ মানাবে। বন্যা মনে আমি বন্যা বা আমি কেউ তখন গুরুত্ব দিইনি। ভার্সিটি ফ্রেন্ডরা বলেছে অনেকবার। এই তো সেদিন আমাদের বাসায় নিয়ে আসার জন্য। কি বলছিস? হ্যাঁ, বন্যা প্রায় সবারই ফ্যামিলি প্রবলেমে থাকে, মাঝে মধ্যে খুব চুপচাপ হয়ে যায়। আগে এরকম ছিল না। ইদানিং বন্যা নিজেও 2-3 বার বলেছে ওর জন্য ছেলে দেখতে, ও নাকি বিয়ে করে নিবে। সব কিছু দেখেই ওরা খুব জোরাজোরি করছিল। আমি সেদিন রাতে তোমাকে সে কথা বলতেই গিয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করতে তুমি আমার মতো সব বলতে শুরু করলে। বন্যার আচরণ ওর
ফোনে তোমার নাম, তারপর তোমার মুখে সব কিছু শুনে ভাবছিলাম বর্ণা আর তুমি বোধহয় সম্পর্কে আছো। এই জন্যই রাগ লাগছিল। তুমি বা বর্ণা কাউকেই তো কাউকেই কেউই আমাকে কিছু শেয়ার করলে না। আমি কোনোভাবেই এটা মানতে পারিনি, তাই খুব গিয়েছিলাম। বন্যা কিছু বলার মতো সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। কখনো বলতে পারবো কি না তাও জানি না। মেঘ মৃদু হেসে বলল, একদিন তোমার যোগ্যতাও হবে আর বন্যাও তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। বিকেলের দিকে তানভীর বন্যাদের বাসায় গলির সামনে দাঁড়িয়ে আছে। বন্যাকে কল দিয়েছে, 5 মিনিট লাগবে বলেছে। তানভীর দাঁড়িয়ে ফোন চাপছিল। হঠাৎ পাশ থেকে কেউ ডাকলো, কি খবর ড্রাইভার সাহেব? তানভীর চমকে তাকালো। মুখলিস মিয়া ফোকলা দাঁতে হাসছে। তানভীর গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি ড্রাইভার না। সে আমি জানি। আমার বউকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছো, এটাও আমি ভালোই বুঝতে পারছি। তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আপনার বউকে? বন্যা। তানভীর বুকরো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগ হচ্ছে খুব, কিন্তু পরিস্থিতির কথা ভেবে চুপ করে আছে। মোখলেস মিয়া আবারও বললেন, আমার বউয়ের দিকে নজর দেওয়া বন্ধ করো, আমার খুব হিংসা হয়। তানভীর রাশভারী কণ্ঠে বলল, একদিন বউ বলেই শুরু করছে। বন্যার চিন্তা বাদ দিয়ে নিজের আসল বউয়ের কথা ভাবুন। খোঁজ নিয়ে দেখুন দাদি কোন বন্যার ভেসে যাচ্ছে। ওই উড়ে গেলে যাক, আমার শুধু বন্যাকেই চাই। আমি বন্যাকে ভালো। তানভীর চিৎকার করলো, হায় হায়, আপনাদের দোকানে চোর ঢুকেছে। মোখলেস মিয়া হন্তদন্ত হয়ে ছুটলেন। তানভীর বিরক্ত স্বরে বলল, নিজে এখনো ভালোবাসি বলতে পারলাম না, অথচ আরেকজন আমার সামনে ভালোবাসি বলতে এসেছে। যত্তসব। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে বেরিয়েছে। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলেছিল। মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তারপর হাতে শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময় চোখে এর সম্মতি তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা উপর নিচ মাথা নাড়ল, কিন্তু কেন? আপনি আমার কত কত বিপদে পাশে থেকেছেন। মেঘের মতো আমাকেও ট্রিট করেছেন, কত কি গিফট দিয়েছেন। আমার এই বিপদের সময় টিউশন পর্যন্ত খুঁজে দিয়েছেন। আমারও উচিত আপনাকে কিছু দেওয়া। তানভীর তপ্ত স্বরে বলল, বেতন ফেলে দিতে এখন কেন? আম্মু ঈদের জামা কেনার জন্য টাকা দিয়েছিল, সেখান থেকেই দিয়ে দিলাম। তানভীর প্রশস্ত চোখ একবার বন্যাকে দেখল। মেয়েটা এতটা সাদামাটা, কোনো প্রকার সাজসজ্জা নেই। একটা মোটামুটি মনে 3 পিস পরেছে, মাথায় ওড়না দেওয়া, এক হাতে শুধু একটা ঘড়ি, গলা কানে কিছুই নেই। সব শূন্যতার মাঝেও ঠোঁটে লেগে আছে এক রাস মিষ্টি হাসি। জীবন নিয়ে কোনো আফসোস নেই, না পাওয়ার হাহাকার নেই, খুব বেশি চাহিদা নেই। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে নিল। রঙিন কাগজে রিপিং করা একটা বক্স খুলতেই চোখে পড়ল একটা চেইনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যার ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল, মুখটাও মলিন হলো। এরপর নিজেকে ধাবস্ত করলো, আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কি না আমি তো জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে অনেকটা সুন্দর আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগ রেখে খাওয়া দাওয়া শেষ করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর আবিরদের সঙ্গে দেখা করতে গেল। আবির রাকিব রাসেল একসঙ্গে বসে তানভীরকে দেখে রাকিব বলে উঠল, এই যে দুলাভাই শক্ত ও শালা চলে এসেছে। এই ওই দুলাভাই ভক্ত শালা চলে এসেছে। তানভীর বলল, কে বলেছে তোমায় আমি দুলাভাই ভক্ত? তাছাড়া দুলাভাইকে আবার রাসেল বলল, কেন? আবির, তোমাদের বন্ধু সম্বন্ধী হই আমি, তোমাদের বন্ধু সম্বন্ধী হই আমি। আমাকে ঠিকঠাক মতো সম্মান না দিলে আমার বোনকে বিয়েই দিব না। রাসেল বলল, আবির তোকে ওপেন থ্রেট দিচ্ছে, কিছু বলবি না? আবির মুচকি হেসে বলল, শ্বশুর আর সম্বন্ধের সামনে আমি আবির একদম নাদান ছেলে, কিছুই বুঝি না। আমার শ্বশুর যা বলবে তাই, আর সম্বন্ধী বললে
তো কোনো কথাই নেই। তানভীর একবার চেয়ার টেনে বসলো। তৎক্ষণাৎ আবিরের নজর পড়ল তানভীরের হাতের দিকে। ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টার স্বরে বলল, কারো জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্য এইসব দেখতে আমার ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে ফেললো। মন খারাপ করে বলল, মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গলা ফুলিয়ে চাপা নিঃশ্বাস ছাড়লো। রাকিব জানতে চাইলো, ঘড়িটাকে গিফট করলো তানভীর? করেছে কেউ একজন। রাকিব ফের বলল, তুই কি গিফট করলি? কিছুই না। বাহ, কি? রাকিব বলল, একটা গল্প শুনি, একটা গল্প বলি শোন। তোর ভাই মানে আবির সেদিন অফিসে গুরুত্বপূর্ণ কাজ করছিল। সকাল থেকে তার মেজাজ চরম খারাপ। আমি নিজেও 2-3 বার ঝাড়ি খেয়েছি। রাসেল রাসেলের সাক্ষী, কারণ রাসেলও ঝাড়ি খেয়েছে। মিটিং ছিল, সেখানেও খুব রাগারাগি করেছে। আমরা সবাই ওর ভয়ে 2 শব্দ পর্যন্ত করতে পারিনি। তারপর দুপুরের দিকে এসে হট করে বলল, রাকিব আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে, তুই খেয়াল রাখিস। আমি হতবাক হয়ে বললাম, কোথায় যাবি? সে লাজুক হেসে বলল, নোটে দেখলাম সবার বউ প্রেমিককে ঈদের শপিং করে দিচ্ছে, সারপ্রাইজ গিফট দিচ্ছে। আমারও তো একজন আছে। আমি থাকতে আমারও কেন এসব থাকে বঞ্চিত হব? কেন এসব থেকে বঞ্চিত হবে? মেঘ নিয়ে শপিংয়ে যাব। আমি ব্যাককেল বলে দিলাম। 10 মিনিটের আগেই সঞ্জার চিৎকারে অফিস থমকে গেল। 10 মিনিট পর সেই কিনা প্রেমের টানে ছুটছে, আর তুই আবিরের ভাই হয়ে কোনো গুণ পেলি না? মেয়েটা তোকে নিজে থেকে গিফট দিল সামনে ঈদ, অথচ তুই তাকে কিছু সাধলিও না। তানভীর দাঁত দিয়ে জিভ কেটে নরম স্বরে বলল, উফ, মাথাতেই আসেনি। এজন্যই বলি ভাই, প্রেম করার বয়স হয়নি তোর। রাসেল মজা চলে বলল, তুই রিয়াকে কি গিফট করলি? রাকিব দীর্ঘশ্বাস ছাড়ল, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আমার গিফট করতে হয়নি। রিয়া অনলাইনে সব অর্ডার দিয়ে আমাকে শুধু বলেছে এত টাকা পাঠাও। এটাকে গিফট বলবি নাকি জোর করে কেড়ে নেওয়া বলবি? রাশিদ হাসতে হাসতে বলল, ভাগ্য করে পেয়েছি এমন একজনকে। রাকিব আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। আবির ধীর কণ্ঠে বলল, আমি পরশুদিন গুছিয়ে তোদের বাসায় যাব, তারপর তোদের নিয়ে বাড়ি যাব। তানভীর মুখ ভার, খুব চিন্তা আছে। আবির ডাকলো, কী রে, কী ভাবছিস? এই কাজটা কিভাবে করলাম? আমি এক্ষুনি শপিংয়ে যাব, তোমাদের সাথে পরে কথা বলবো ভাইয়া। তানভীর 1 সেকেন্ড বসলো না, শপিংয়ের উদ্দেশ্যে চলে গেল। অনেক খোঁজাখুঁজি করে বর্ণার জন্য একটা ড্রেস নিল। বর্ণাদের বাসার সামনে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছে। অনেক ভেবেচিন্তে কল করলো। প্রথম কলটা রিসিভ হলো না। তানভীর আবারও কল করলো, এবার রিসিভ হলো। তানভীর নরম স্বরে শোধালো, কোথায় তুমি? বন্যার বন্ধু বৃষ্টি আপু কল রিসিভ করেছে। শান্ত কণ্ঠে জানতে চাইলো, কে আপনি? কণ্ঠ শুনে তানভীর ভীত হলো। ঢোক গেলে আস্তে করে বলল, বন্যা কোথায়, আপনি কে? তানভীর মাথা চুলকে বিড়বিড় করলো, আমি তানভীর। বৃষ্টি খানিক ভেবে শোধালো, মাইয়ের ভাই? জি আপু। এত রাতে বন্যাকে কী দরকার? কোনো সমস্যা? তানভীর ঘামতে শুরু করেছে। বুকে সাহস নিয়ে কোনো মতে বলল, বুনু একটা সিট দিয়ে যেতে বলেছিল। এত রাতে? সরি আপু, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। বৃষ্টি নরম স্বরে বলল, বন্যা তো ঘুমিয়ে পড়েছে ভাই, আমি রিতকে পাঠাই? না হয় তুমি বাসায় আসো। না আপু, এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। বন্যাকে একটু ডেকে দিবেন প্লিজ? বৃষ্টি অনেক মুহূর্তে নীরব থাকে, আস্তে করে বলল, আচ্ছা দিচ্ছি। বৃষ্টি বন্যাকে ডেকে তুলল। বন্যা ঘুম কণ্ঠে বলল, হ্যালো, একটু নিচে আসবে প্লিজ? খুব দরকার। বন্যার ঘুম কেটে গেল। চোখ বড় করে রুমের দেওয়ালে ঘড়িটার দিকে তাকালো। সহসা বলে উঠল, ভীতিকর কণ্ঠে শুধাল, এত রাতে আপনি কি করছেন? বৃষ্টি পাশ থেকে বলল, মেঘ নাকি সিট পাঠিয়েছে, সেগুলোই দিতে এসেছে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কিসের সিট? বৃষ্টি বলল, আমি কি জানি, তুই আর মেয়ে কীভাবে জানিস? ওপাশ থেকে তানভীর বিড়বিড় করলো, আমি আপনাকে মিথ্যে বলেছি? 2 মিনিটের জন্য একটু আসো প্লিজ, কাল পরশু চলে যাব আমরা, আর দেখা হবে না, প্লিজ আসো। বন্যা শক্ত কণ্ঠে বলল, আসতেছি। বৃষ্টি বলল,
হৃদকে নিয়ে যা, এত রাতে একা বের হবি না। হৃদকে বলতে গেলে ও হল্লার করে এখনই আব্বুকে বলে দিবে। দরকার নেই, আমি একাই যাচ্ছি। বৃষ্টি গম্ভীর গলায় বলল, বন্যার রাত কতটা কতটা বাজে দেখেছিস? বন্যা মৃদুস্বরে বলল, দেখেছি। কিছু হবে না। বন্যা চোখ চোখ কুচলে দ্রুত ছুটল। ভাগ্য করে ড্রয়িং রুমে ফাঁকা। হৃদ হয়তো শুয়ে পড়েছে। বন্যা চুপি চুপি মেয়ে গেট খুলে বের হলো। গুটিসুটি পায়ে এগিয়ে গেল। তানভীর দু হাতে যে পেছনে রেখে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বন্যা তানভীরের সামনে গিয়ে থমকালো। তা আপনার সাহস তো কম না? এত রাতে এখানে আসলেন কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি। কী সব বাজে কথা বলছেন? তানভীর রাগী স্বরে বলল। দরকার আছে বলেই তো এসেছি নাকি? কি দরকার? আর তানভীর বন্যার সামনে একটি শপিং ব্যাগ দিয়ে বলল, এগুলো তোমার। আর কি আছে এতে? একটা ড্রেস, একটু টুকিটাকি কিছু। আপনি এগুলো কেন এনেছেন? আমি বাসায় বা কী বলবো? আব্বু বকা দিবে। আমি আপনাকে ঘড়ি দিয়েছি, এই ওয়ালেট দিয়েছি। আমি কিছু বলেছি? আমি কিছু ওয়ালেট দিয়েছি, আমি কিছু বলেছি? চার সচরাচর আমি ঘড়ি পরি না, তারপরেও তোমার দেওয়া ঘড়িটা পরেছি। এই দেখো এখন পড়ে আছে, এখনও পড়া আছে। তোমার ঘড়ির জন্য তো আমি কথা শুনেছি, তাতে কি হয়েছে? তুমিও না হয় আমার জন্য একটু বকা খাইবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি এখনও করিনি, কিন্তু তুমি ড্রেস না নিলে বাড়াবাড়ি করব। বন্যা নিজের মাথায় চাপড় মেরে বিড়বিড় করলো, উফ, কোন ভুলে যে আপনাকে গিফট করতে গেলাম, নিজেই নিজের বিপদ ডেকে আনলাম। তানভীর মুচকে হাসলো। বন্যা বাধ্য হয়ে শপিং ব্যাগটা নিল। ওর রাগে গজগজ করতে করতে বাসার দিকে যেতে লাগলো। তানভীর পুনরায় ডাকলো, বন্যা শোনো। কি? ঈদ মোবারক। ঈদ এখনও অনেক দেরি, আর হয়তো দেখা হবে না। কেন চলে যাচ্ছেন কোথাও? তানভীর হেসে বলল, আমরা এবার বাড়িতে ঈদ করব। হঠাৎ? এত বছর পর আবির ভাইয়া এসেছে। ভাইয়া খুব ইচ্ছে সবাইকে একসাথে গ্রামে ঈদ পালন করার করার তাই বন্যা খানিক থেমে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? আবির ভাইয়া কি আপনাদের বাসায় বেড়াতে এসেছিল? হ্যাঁ, 2 দিনের জন্য এসেছিল। ভাইয়া ঢাকা ঢাক ঢাকা তো কয় ঢাকাতেই আছে এখন। ভাইয়া ঢাকাতেই আছে এখন। একসাথে যাব আমরা। কোনো কেন বলো তো? বন্যা নিঃশব্দে হাসলো। মনে মনে বিড়বিড় করলো, বেবি তুমি আমার সাথে চালাকি করে কতদিন কাটাবে? তুমি কার সাথে ঘোরাঘুরি করো তা তো আমি বুঝেই কি ফেলেছি। তানভীর আবারও প্রশ্ন করলো, কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? মেঘ আবির ভাইয়ার সাথে কথা বলে। তানভীর হাসল, নিরেট কণ্ঠে বলল, কথা না বলার কি আছে? তাছাড়া ভাইয়া তো বুবনুকে নিয়ে তোমাদের বাসায় এসেছিল। বন্যা প্রস্তুত চোখে তাকিয়ে বলল, ও আচ্ছা, এই ছিল কাহিনী। তানভীরের দিকে তাকিয়ে পুনরায় বলল, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ, ঈদ মোবারক। তানভীর বন্যার সাথে দেখা করে ফেরার পথে মোখলেস মিয়ার সাথে দেখা দোকান বন্ধ করছেন মাত্রই তানভীরকে দেখে থমকে উঠলেন। এই পোলা, তোমার কি বাড়িঘর নেই? সারাদিন রাত আমার এই এলাকায় কি করো? তানভীর গুরুতর কণ্ঠে বলল, আপনাকে কিডন্যাপ করতে এসেছি। মোখলেস মিয়া আঁতকে উঠলেন, বললেন, আমার কিডন্যাপ করতে চাও? এমন চিল্লানি দিব এলাকার মানুষ জড়ো করে ফেলবো। আমি মোখলেস মিয়া, এই এলাকার 40 বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি। তোমার মতো কত গুন্ডা আসলো গেল, কেউ আমার কিছুই করতে পারলো না। আর তুমি 2 দিনের ছেলে, আমার কি করবে? হ্যাঁ? তানভীর মুচকি হেসে বলল, আপনার কিডন্যাপ করে লাভ নেই। যাকে করলে লাভ হবে তাকেই কিডন্যাপ করে ফেলবো। কি বললে? বলছি ঈদ মোবারক। না না, আমি স্পষ্ট শুনেছি তুমি অন্য কিছু বললে। তানভীর মলিন কণ্ঠে বলেছি আজকের মতো ছেড়ে দিলাম আপনাকে। বউ বাচ্চা আর নাতি নাতনি নিয়ে সুখে ঈদ কাটান। ঈদের পর আপনাকে কিডন্যাপ করে ব্যবস্থা করব। আচ্ছা, আমিও দেখব। তানভীর নিঃশব্দ হেসে নিঃশ্বাস ছেড়ে প্রস্থান নিল।